আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সবচেয়ে রহস্যময় হারিয়ে যাওয়া শহর, কালো দ্বীপের অভিশাপ। 2004 সালে শেষের দিকে বঙ্গোপসাগরের গভীরে জেলের মাঝে একটি গুজব ছড়িয়ে পড়ে। তারা বলে সমুদ্রের মাঝখানে মাঝে মধ্যে এমন একটি দ্বীপ দেখা যায় যেটা কোনো ম্যাপে নেই। দূর থেকে দ্বীপটিকে সম্পূর্ণ কালো দেখায়। রাত হলে দ্বীপের ভেতর লাল আলো জ্বলতে থাকে আর অদ্ভুত শব্দ শোনা যায়, যেন হাজার হাজার মানুষের কান্না একসাথে ভেসে আসছে। কেউ যদি ওই দ্বীপের কাছাকাছি যায়, তার কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, মোবাইল নেটওয়ার্ক উধাও হয়ে যায়। আর সব সময় ভয়ঙ্কর বিষয় বা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যারা সেখানে গেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি। এই গল্পটা শুরু হয় 5 জন ইউটিউবারকে নিয়ে। তারা সিদ্ধান্ত নেয় এই রহস্যময় দ্বীপের সত্যতা বের করবে, কিন্তু তারা জানতো না ওরা এমন এক জায়গায় পা দিচ্ছে যেখানে মানুষ ঢোকে কিন্তু আর কখনোই বের হয় না। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া জেলেদের রহস্য। বাংলাদেশের উপকূলীয় একটি ছোট্ট গ্রামের মানুষদের জীবিকা মাছ ধরা। কিন্তু হঠাৎ কয়েক মাস ধরে সমুদ্রে অদ্ভুত ঘটনা ঘটে। মাঝরাতে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কোনো ঝড় নেই, কোনো দুর্ঘটনার খবর নেই, শুধু মানুষগুলো উধাও হয়ে যায়। একজন বৃদ্ধ জেলে বলছিল ওই কালো দ্বীপ আবার জেগে উঠেছে। গ্রামের মানুষ তাকে পাগল বলতো বা পাগল ভাবত, কিন্তু বৃদ্ধ লোকটা কাঁপা কাঁপা গলায় বলছিল 40 বছর আগে আমার বাবাও ওই দ্বীপ দেখেছিল। যারা গিয়েছিল তাদের শরীর আর আত্মা আলাদা হয়ে গিয়েছিল। এই কথাগুলো শুনে ইউটিউবার দলটি আরো আগ্রহী হয়ে ওঠে। দলের সদস্য রাফি, দলের লিডার সাহসী কিন্তু বেশি কৌতূহলী, লিওন ক্যামেরাম্যান, সাদ টেক এক্সপার্ট, তানভীর ভয় পেলেও বন্ধুদের ছেড়ে যায় না, ইমরান রহস্য নিয়ে ভিডিও বানায়। তারা ঠিক করলো রাতেই সমুদ্রে যাবে। দ্বিতীয় অধ্যায়, সমুদ্রের মাঝখানে অদ্ভুত সংকেত। রাত 1টা বাজে। সমুদ্রে একদম শান্ত। অনেক রাত হওয়ার কারণে সমুদ্র একেবারে নীরব হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ ট্রলারের সব লাইট একসাথে বন্ধ হয়ে যায়। সাদের ল্যাপটপে একটা অদ্ভুত সিগন্যাল ধরা পড়ল। স্ক্রিনে বারবার একটা সংখ্যা ভেসে আসছিল, 666। তারপর হঠাৎ রেডিও থেকে একটা ভাঙা ভাঙা কণ্ঠ শোনা যায়, ফিরে যাও, এখনো সময় আছে, ফিরে যাও, এখনো সময় আছে। তানভীর ভয়ে বলল, আমরা ফিরে যাই ভাই, এটা স্বাভাবিক কিছু না। কিন্তু ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা কালো দ্বীপ দেখা দিতে শুরু করলো। দ্বীপটার চারপাশে কোনো গাছ নেই, শুধু কালো পাথর আর ভাঙা ঘর। মনে হচ্ছিল পুরো জায়গাটা আগুনে পুড়ে গেছে বহু বছর আগে। তৃতীয় অধ্যায়, মৃত শহরের প্রবেশদ্বার। দ্বীপে নামতেই তারা বুঝলো এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। কোনো পাখির শব্দ নেই, বাতাস নেই, পুরো দ্বীপ নিস্তব্ধ। কিন্তু মাটিতে হাজার হাজার পায়ের ছাপ, যেন অসংখ্য মানুষ এখানে হাঁটাহাঁটি করে। কিছুক্ষণ আগেই ইমরান ক্যামেরা চালু করে রেখেছিল। বন্ধুরা, এই জায়গাটা মনে হচ্ছে বহু বছর ধরে পরিত্যক্ত, কিন্তু পায়ের ছাপগুলো একদম নতুন। হঠাৎ দূরে একটা শিশু দেখা গেল। সে দাঁড়িয়েছিল একটা ভাঙা ঘরের সামনে।
কালো চোখ, ফ্যাকাশে মুখ, আর সে শুধু একটাই কথা বলছিল, তোমরা দেরি করে ফেলেছ, তোমরা দেরি করে ফেলেছ। এরপর মুহূর্তেই শিশুটি অদৃশ্য হয়ে যায়। চতুর্থ অধ্যায়, ভিডিও ক্যামেরায় ধরা পড়া সত্য। তারা একটা পুরো হাসপাতালের ভেতরে ঢোকে। অনেক পুরনো, অনেক বছর আগে পড়েছিল এরকম একটা হাসপাতালে ঢোকে। দেয়ালে রক্তের মতো দাগ, পুরনো অনেক চিহ্ন, মরিচা ধরা সব জানালা। একটা রুমে ঢুকে নিলয় দেখতে পেল দেয়ালে শত শত মানুষের নাম লেখা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেখানে তাদের নিজেদের নামও লেখা ছিল। রাফি, নিলয়, সাদ, তানভীর, ইমরান। আর নামগুলোর পাশে লেখা ছিল মৃত্যুর তারিখ, আজকের তারিখ। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে গ্লিচ শুরু হলো। ভিডিওতে দেখা গেল তারা 5 জন দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পেছনে আরও একজন মানুষ দাঁড়িয়ে আছে। কালো মুখ, কোনো চোখ নেই। তারা পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু ক্যামেরায় সে এখনো দাঁড়িয়ে আছে। পঞ্চম অধ্যায়, দ্বীপের অভিশাপ। একটা পুরনো ডায়েরি খুঁজে পায় তারা। সেখানে লেখা ছিল 1962 সালের কারাগার ছিল না। 1962 সালে সরকার গোপনে এখানে এক্সপেরিমেন্ট চালায়। মৃত মানুষকে জীবিত করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু পরীক্ষাটায় ব্যর্থ হয়। মানুষগুলো মানুষ থাকেনি, তারা অন্য কিছু হয়ে গিয়েছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যদি কেউ এই দ্বীপে আসে, দ্বীপ তার আত্মাকে আটকে ফেলে। হঠাৎ পুরো দ্বীপ কাঁপতে শুরু করে। দূরে হাজার মানুষের চিৎকার ভেসে আসে। মাটির নিচ থেকে হাত বের হতে শুরু করে। তানভীর চিৎকার করে দৌড়তে গিয়ে হঠাৎ অন্ধকারের মধ্যে টেনে নেওয়া হয়। তার শেষ চিৎকার শোনা যায়, ওরা মানুষ না। ষষ্ঠ অধ্যায়, জীবিত মৃতদের শহর। রাফি আর বাকিরা একটা টানেলের ভিতরে ঢুকে পড়ে। সেখানে তারা দেখে শত শত মানুষ দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা জীবিত না মৃত বোঝা যাচ্ছিল না। তাদের চোখ পুরো কালো। সবাই একসাথে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকায়। তারপর একসাথে বলে ওঠে, তোমরাও এখন আমাদের অংশ। সাদ পাগলের মতো দৌড়ে পালাতে গিয়ে দেখতে পায় সমুদ্র নেই। দ্বীপের চারপাশে শুধু অন্ধকার, যেন পুরো পৃথিবী উধাও হয়ে গেছে। সপ্ত অধ্যায়, শেষ লাইভ সম্প্রচার। রাফি শেষবারের মতো ইউটিউবে লাইভ চালু করে। ভিডিওতে তাকে কাঁপতে দেখা যাচ্ছিল। সে বলল, যদি কেউ এই ভিডিও দেখে থাকেন, কখনো কালো দ্বীপ খুঁজতে যাবেন না, আমরা ভুল করেছি। হঠাৎ তার পেছনে দাঁড়িয়ে যায় সেই কালো মুখের মানুষটা। লাইভে হাজার হাজার মানুষ সেটা দেখতে পায়। তারপর ভিডিও কেটে যায়। অষ্ট অধ্যায়, 3 মাস পর সমুদ্রে একটা ভাঙা ক্যামেরা পাওয়া যায়। ক্যামেরার শেষ ফুটেজে দেখা যায় রাফি একা দাঁড়িয়ে আছে। তার চোখ পুরো কালো হয়ে গেছে। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসে। তারপর বলে, দ্বীপ এখন জেগে উঠেছে, আবার ওরা সবাইকে ডাকবে। ভিডিও এখানেই শেষ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আজও মাঝরাতে অনেক জেলে সমুদ্রের ভেতরের সেই লাল আলো দেখতে পায়। আর কেউ দাবি করে রাত 3টার দিকে সমুদ্রের মাঝখান থেকে মানুষের কান্নার শব্দ পাওয়া যায়। এই গল্প আমাদেরকে শেখায়, এত বেশি আবেগ দেখালে চলবে না।
সব জায়গায় আবেগ দেখানো ভালো নয়। যদি সব জায়গায় এরকম আবেগ দেখাতে চাই তাহলে হতে পারে আপনার আমার জীবনটাও রাফির মতো বা তাদের মতো হতে পারে। তাই বেশি আবেগ দেখানো যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।